ক্লাস 8 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার হিট। আমরা শুরু করছি আজকে তাপ। চ্যাপ্টার শুরু করবার আগেই আমাদেরকে জানতে হবে যে তাপ কি, তাই তো? তাপ সম্বন্ধে কিন্তু আমাদের সকলেরই কিছু না কিছু ধারণা রয়েছে। অর্থাৎ যেমন আমরা আগুন জ্বালালে তাপ পাই, বা দিনের বেলা সূর্য উঠলে আমরা তাপ অনুভব করি। হ্যাঁ, অথবা আমি যদি বলি কয়লাকে আমি যখন পোড়াচ্ছি তখনও কিন্তু তাপের উদ্ভব হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, কয়লায় যে রাসায়নিক শক্তিটা সঞ্চিত রয়েছে সেটাই তাপে রূপান্তরিত হচ্ছে। আবার যদি কোনো দুটো কঠিন বস্তুকে নিয়ে তাদের মধ্যে ঘর্ষণ করানো হয় তাহলেও কিন্তু কিছুটা যান্ত্রিক শক্তির ব্যয় হয়, এবং সেই যান্ত্রিক শক্তিটাই কিন্তু তাপে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ তাপ উৎপন্ন করতে গেলে কিন্তু শক্তির প্রয়োজন। এই কারণে কিন্তু তাপকে আমরা একরকম শক্তি বলি। অর্থাৎ আমরা বলতে পারি তাপ এমন এক শক্তি যা শোষণ করলে বস্তু উষ্ণ হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়। আবার বলতে পারি তাপ হচ্ছে এমন একটি বাহ্যিক কারণ যা গরম বা ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। ওকে, এবার বলবো তাপমাত্রা। তাপমাত্রাটা কি? এই যে তাপ দিচ্ছি তার ফলে কোনো বস্তু উত্তপ্ত হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু থেকে তাপ স্থানান্তরের অভিমুখ নির্দেশ করে। অর্থাৎ ওই বস্তুটা অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে নিজে তাপ গ্রহণ করবে সেটা বুঝিয়ে দেয়। অর্থাৎ আমি যদি বলি একটা উষ্ণ বস্তু আর অপেক্ষাকৃত শীতল বস্তুকে পাশাপাশি রাখলে পর কোন বস্তুটা তাপ বর্জন করবে আর কোন বস্তুটা তাপ গ্রহণ করবে, অবশ্যই অপেক্ষাকৃত উষ্ণ যে সে তাপ বর্জন করবে আর অপেক্ষাকৃত শীতল যে সে তাপ গ্রহণ করবে। অর্থাৎ উষ্ণ বস্তু হতে শীতল বস্তুর দিকে তাপের স্থানান্তর হবে। অর্থাৎ তাপমাত্রার এই যে পার্থক্য সেটাই কিন্তু ঠিক করে দিল যে তাপটা কোন দিক থেকে কোন দিক, অর্থাৎ তাপের স্থানান্তরের অভিমুখ নির্দেশ করে দিল। এটা হলো তাপমাত্রা। নেক্সট বলছি তাপ আর তাপমাত্রার পার্থক্য। তাপ শক্তি হলে তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা, তাপ কারণ হলে তাপমাত্রা ফল। আবার কি দুটো বস্তুর তাপমাত্রা সমান হলেও ওদের সমপরিমাণ ওদের মধ্যে তাপটা নাও থাকতে পারে। আবার দুই বস্তুর সমপরিমাণ তাপ থাকলেও তাপমাত্রাটা কিন্তু বিভিন্ন হতে পারে। তাপ পরিমাপের একক আমরা জানি যে সবকিছুরই নির্দিষ্ট মেজারমেন্ট আছে, অর্থাৎ মেজার করবার একটা উপায়, তাই তো? একক যেমন ধরো আমরা তোমাদের যে স্পোর্টস হয় তখন তোমাদের বলে দেওয়া হয় যে 100 মিটার রেস, অর্থাৎ there is a unit, একটা ইউনিট থাকে, অর্থাৎ এতটা দূরত্ব তোমাকে দৌড়তে হবে, তো দূরত্বের এককটা কি? মিটার, তাই তো? ঠিক এরকম এখানেও তাই তাপের পরিমাপের একক। আর সাধারণত আমরা জানি সিজিএস আর এসআইটাই আমাদের বলা হয়। সো আমি এখানে দুটোই বলছি। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি আমি লিখেছি ক্যালোরি, আর জুলে কি? জুলটা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপ পরিমাপের একক। তো এই যে ক্যালোরিটা কি? সবটাই সিজিএস এর। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। বুঝতে পারলাম? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি তাপ। কিন্তু এবার এটা যখন আমি এসআইতে বলবো তখন জাস্ট এই ভর 1 গ্রাম বিশুদ্ধ জল সেখানে 1 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে আমার 1 জুল তাপ হবে। আর একটা কথা হচ্ছে এই যে সিজিএস পদ্ধতিতে তাপের একক আর এসআই পদ্ধতিতে তাপের একক দুটোর মধ্যে একটা রিলেশন আছে। সেটা কি? আমরা বলতে পারি যে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল প্রায়। এটা 4.1855 জুল হয়, ওই জন্য বলা হয় 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল প্রায়। ওকে, এবারে বলবো আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ বলার আগে আমি একটা কথা বলবো যে কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে, উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপটা কিসের উপর নির্ভর করে? বস্তুর ভর প্রথমত,
দ্বিতীয়ত বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাপ, মানে আগে কত ছিল এখন কত হলো, তার মানে কতটা বৃদ্ধি হলো সেই পরিমাপটা। আর থার্ড হচ্ছে বস্তুর উপাদান। ওই যে উপাদান মানে বস্তুটা কি দিয়ে তৈরি, বস্তুর মেটেরিয়ালটা, তার উপরেও নির্ভর করে। সেটা কিভাবে, আমি এখানে একটা উদাহরণ একটা দেওয়ার চেষ্টা করেছি। দুটো একই ধরনের কেটল রেখেছি এবং দুটোর মধ্যে সেম পরিমাণে একটাতে জল আর একটাতে দুধ নেওয়া হয়েছে এবং ওদের দুজনকে, ওই দুটো কেটলকে যদি একই উনানের পাশে রাখা হয় খানিকক্ষণ, তারপর কিছুক্ষণ পর, কিছুটা টাইম স্প্যানের পর আমি যদি থার্মোমিটার দিয়ে ওই দুটোরই তাপমাত্রা নোট করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে কিন্তু জল অপেক্ষা দুধের তাপমাত্রা বেশি। এবং আমি যদি খানিকক্ষণ পর পর থার্মোমিটার ইউজ করে তাপমাত্রা বৃদ্ধিটাকে নোট করি, সেক্ষেত্রেও কিন্তু দেখব দুধের তাপমাত্রা বৃদ্ধি সর্বদাই জল অপেক্ষা বেশি। অর্থাৎ পরিমাণে সমান এবং একই তাপ সরবরাহ করলেও কিন্তু দুধ আর জলের তাপ শোষণ ও তাপমাত্রা বৃদ্ধি একরকম হয় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দুটোর উপাদান আলাদা, একটা দুধ আর একটা জল। অর্থাৎ উপাদানের উপর কিন্তু নির্ভর করছে কার কতটা সে তাপ শোষণ করবে, কতটা তার তাপমাত্রা বৃদ্ধি হবে। অর্থাৎ বিভিন্ন দ্রব্য কর্তৃক তাপ শোষণ বা বর্জন শুধু দ্রব্যগুলির ভর বা তাপমাত্রার উপর নির্ভর করে না, এবার যে বিশেষ ধর্মের উপর নির্ভর করে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। দ্রব্যের ওই বিশেষ ধর্মটাকে আমরা বলছি আপেক্ষিক তাপ, যার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমি বলতে পারি যেমন জল আর দুধটা কি হচ্ছে তাড়াতাড়ি তাপটাকে গ্রহণ করছে, কিন্তু জল কিন্তু দেরিতে তাপটাকে গ্রহণ করছে। এবং যেহেতু জল দেরিতে তাপটাকে গ্রহণ করছে, তার মানে সে কিন্তু দেরিতে তাপটা ছাড়বেও, আর জলের আপেক্ষিক তাপ কিন্তু অনেকটাই বেশি হয়। এবার বলবো কোনো বস্তুর নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ কিসের উপর নির্ভর করে। আমি অলরেডি বলেছি কি কি বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধি, আর কি বস্তুর উপাদান বললাম। তো এই ক্ষেত্রে ফার্স্ট যেটা লিখেছি, প্রয়োজনীয় তাপ যদি কিউ দ্বারা ডিফাইন করা হয়, সো কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম, বস্তুর ভরের সমানুপাতিক আর বস্তুর উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। আমি এখানে লিখেছি কিউ ইজ প্রপোর্শনাল টু টি, whereas T is equals to T2 minus T1, যেখানে T1 টা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ওকে, সো এই যে অন্তিম উষ্ণতা আর প্রাথমিক উষ্ণতার মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, সেটাকে বলা হচ্ছে T দিয়ে। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করি, দেন কম্বাইনিংলি উই ক্যান রাইট Q is directly proportional to M into T। এবং আমরা সকলেই জানি যে যখন এই প্রপোর্শনাল সাইনটা ইকুয়াল টু তে কনভার্ট হয়, তখন একটা ধ্রুবক দিয়ে, একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই হয়। সো এই ক্ষেত্রে যখন প্রপোর্শনালটা ইকুয়াল টু হলো, তখন কি হলো, কিউ ইজ, আমরা দেখতে পাচ্ছি কিউ ইজ ইকুয়ালস টু এস ইন্টু এম ইন্টু টি। তার মানে এখানে এসটা কি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এই এসটাকেই বলা হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। আমরা দেখতে পাচ্ছি এস হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, এবং এই যে আপেক্ষিক তাপ সেটা কিন্তু উপাদান ওয়াইজ ভ্যারি করে। রূপোর একরকম, তামার একরকম, অ্যালুমিনিয়ামের একরকম, আলাদা আলাদা সবকটাই। তো আমি যদি এবার ফ্রম দিস ইকুয়েশন আমি যদি এস বার করতে চাই, এস কি হবে, এস ইজ ইকুয়ালস টু কিউ বাই এম ইন্টু টি। এস ইকুয়ালস টু কিউ বাই এম ইন্টু টি, অর্থাৎ when m equals to 1, t equals to 1, অর্থাৎ mও 1, tও 1 ডিগ্রি, অর্থাৎ যেহেতু এটা 1 ডিগ্রি টেম্পারেচার, ওই জন্য আমি বলতে পারি তাহলে তখন এসটা কি হয়ে যাবে, এস will be equals to q, তাই তো। তার মানে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে ঠিক যে পরিমাণ তাপ প্রয়োজন q, তাকেই বলা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি পেলাম, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এরপরে পাবো আপেক্ষিক তাপের একক সিজিএস এ কি, আর
এসআই থেকে সিজিএস এ আমি সিজিএসটা বলছি, ধরা যাক একক ভর অর্থাৎ এম ভর, আমি সিজিএস এ কি বলবো গ্রাম, তাই তো 1 গ্রাম। আর টিটা কি বলবো ডিগ্রি সেলসিয়াস, আর কিউ কি হয়ে যাবে ক্যালোরি। তাহলে আমি যদি এখানে এই ইকুয়েশনে এর এই ইকুয়েশনে আমি যদি পুট করি এককগুলো রাইট হ্যান্ড সাইডে, কিউ ক্যালোরি, নিচে এখানে গ্রাম আর নিচে এখানে ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার কি হবে সিজিএস এ আপেক্ষিক তাপের একক হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে এসআই তো আপেক্ষিক তাপের একক দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কি, গৃহীত বা বর্জিত তাপ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি বস্তুর ভর ইনটু ইহার আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ Q ইজ ইকুয়ালস টু M ইনটু S ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে T2 - T1। এবার এই যে ফর্মুলাটা পড়লাম Q equals to M into S into T2 minus T1, সেই ফর্মুলার বেসিসে আমাদের নিউমেরিক্যালস থাকবে এখানে কিছু, তো আমি এখানে একটা নিউমেরিক্যাল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। প্রশ্নটা আগে পড়ি। একটি তামার বস্তুর ভর 180 গ্রাম, তামার আপেক্ষিক তাপ গিভেন, আর বস্তুর উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন। অর্থাৎ এখানে ফিজিক্যাল সায়েন্সে সাম করতে গেলে যেটা লাগে, যেটা করতে হয়, যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রথমত যেটা মাথায় রাখতে হবে প্রশ্নে কোনটা যে ডেটাগুলো দেওয়া রয়েছে প্রশ্নে, সেই ডেটাগুলো কোনটা সিজিএস এ দেওয়া রয়েছে আর কোনটা এসআই তে দেওয়া রয়েছে সেটা আগে দেখতে হবে। অর্থাৎ প্রত্যেক যে কটা ডেটা দেওয়া রয়েছে সবগুলোই কি একই ইউনিটে রয়েছে, যদি থাকে কোনো প্রবলেম নেই, যদি না থাকে তাহলে সবগুলোকে একই ইউনিটে অ্যাট ফার্স্ট কনভার্ট করতে হবে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে ডেটাগুলো দেওয়া রয়েছে গিভেন ডেটাগুলোকে আগে আমাকে জট ডাউন করে লিখতে হবে, তারপর অ্যাকর্ডিং টু ফর্মুলা যেটা দেওয়া নেই দ্যাট মিন্স দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট, সো সেইভাবে আমাকে কিন্তু প্লেস করতে হবে ডেটাগুলো। ওকে, সো আমরা যদি এখানে দেখি প্রশ্ন অনুযায়ী আমার বস্তুর ভর দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু আমরা এখানে লিখেছি। আমরা যদি দেখি তামার বস্তুর ভর m ইকুয়ালস টু 180 গ্রাম, আপেক্ষিক তাপ S ইকুয়ালস টু এত দেওয়া রয়েছে, এত 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর উষ্ণতা বৃদ্ধি আমি বার করে নিয়েছি একেবারে T2 - T1 করে। অন্তিম উষ্ণতা আমাকে কোশ্চেনে দেওয়া রয়েছে 95 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রাথমিক উষ্ণতা রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সো মাইনাস করে আমি পাচ্ছি 70 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে আমার গৃহীত তাপ বার করতে দিয়েছি, গৃহীত তাপ Q ইকুয়ালস টু M ইনটু S ইনটু T। আমি জাস্ট ডেটাগুলো ভ্যালুসগুলো পুট করেছি, M এর জায়গায় 180, S এর জায়গায় 0.09 আর T এর জায়গায় 70। আর Q মানে হচ্ছে তাপ, তাপের একক কিন্তু সিজিএস এ, আমি যেহেতু অঙ্কটা সিজিএস এ করছি আর আমরা পড়ে এসেছি সিজিএস এ তাপের একক কি ক্যালোরি, সো সেক্ষেত্রে আমি ক্যালকুলেট করবার পর যে আনসারটা পেলাম সেটা হচ্ছে 1134 ক্যালোরি। তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধির জন্য এত ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক এই রকমই সামসগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট চলে আসছি পদার্থের অবস্থার পরিবর্তন। আমরা সাধারণত জানি কি পদার্থের 3 রকম অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। আজকে আমি যেটা বলবো কঠিন আর তরলটা নিয়ে, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন। কঠিনকে তাপ প্রয়োগ করলে কি হয় তরল হয়, আবার তরল হতে তাপ নিষ্কাশন করলে কি হয় কঠিন পায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা গ্রাফ দিয়েছি, গ্রাফ দেখানোর চেষ্টা করেছি এবং এটা প্রথমে আমি তোমরা এখানে দুটো গ্রাফ দেখতে পাবে। প্রথমে যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে গলন, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কঠিনীভবন। আমরা যদি দেখি এখানে সময় আর টেম্পারেচার, সময় আর তাপমাত্রার একটা গ্রাফ দিয়েছি এবং এখানে আমি তাপমাত্রা বাড়াচ্ছি বা প্রথমে খানিকক্ষণ বাড়াচ্ছি, তারপরে যদি দেখতে পাই এখানে A থেকে B এই পোর্শনটুকু কিন্তু তাপমাত্রা বাড়ানো হচ্ছে,
তাপমাত্রা বাড়ানোর ফলেও কিন্তু এই জায়গাটুকু কঠিন রয়েছে, এবং বি থেকে সি এই জায়গাটুকু কিন্তু আমরা যদি দেখি বিতে গলন হয়েছে, বিসি এই পোর্শনটাকে কিন্তু কঠিনটা তরল হতে শুরু করেছে, অর্থাৎ কঠিন প্লাস তরল, আর সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত ওটা তরলই রয়েছে। এবার এটাকে যদি আমরা বরফ জল দিয়ে আমি যদি ডিফাইন করার চেষ্টা করি, এক টুকরো বরফ আমি নিলাম -10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, ওই বরফ টুকরোটাতে যদি তাপ প্রয়োগ করা হয় তবে দেখা যায় ওটার তাপমাত্রা প্রথমে বাড়ছে। যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, অর্থাৎ যেটা এখানে টি, তখন তাপ প্রয়োগ সত্ত্বেও কিন্তু তাপমাত্রার আর কোনো পরিবর্তন আমরা যদি দেখি, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাপমাত্রার আর কোনো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু বরফ গলে জল হতে শুরু করবে। এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফ গলে জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপ প্রয়োগ সত্ত্বেও তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, অর্থাৎ কোনো রকম কোনো চেঞ্জ হবে না। পরে আমরা যদি দেখি সিডি পোর্শনটায় কিন্তু আবার বরফ গলা জলের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। সিডি পোর্শনটাতে আমরা যদি দেখি তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ এই যে পোর্শনটাতে গলন শুরু হয়েছে, অর্থাৎ এই যে প্রক্রিয়াটা বা পদ্ধতিটা সেটাকে আমরা বলছি গলন, এবং যে উষ্ণতা এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে সেটাকে আমরা বলছি গলনাঙ্ক। এবং দুটোর ক্ষেত্রে কিন্তু আমাকে একটা কথা বলতে হবে যে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কঠিন গলে তরল হয় ততক্ষণ পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকছে। এই গেল গলন ও গলনাঙ্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট লাইন, গলনাঙ্কের লাস্ট লাইনে দেওয়া রয়েছে যতক্ষণ পর্যন্ত সমস্ত পদার্থ গলে ততক্ষণ ওই তাপমাত্রা স্থির থাকে। তো এই লাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা গ্রাফ আমি দিয়েছি, এখানে ঠিক উল্টোটা, তরলের তাপ কমাচ্ছি অর্থাৎ নিষ্কাশিত করছি, তরল থেকে তাপ বর্জন করছে আর কি। সেক্ষেত্রে প্রথমে কিন্তু এ থেকে বি পোর্শনে তরলই রয়েছে, তারপর বিতে আসার পর কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে টেম্পারেচার। আমরা যদি দেখি বিসি এই জায়গাটুকু কিন্তু কঠিন প্লাস তরল, মানে তরল কঠিন হতে শুরু করেছে। আমি যদি দেখি বিতে কঠিন নিভাবন শুরু, কঠিন প্লাস তরল, কিন্তু তারপরে সি থেকে ডি কিন্তু আবার কঠিন এবং তাপমাত্রা আবার কমছে। অর্থাৎ এখানে যদি আমি বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা যদি বলি আমি খানিকটা বিশুদ্ধ জল লইয়া ক্রমাগত ঠান্ডা করতে থাকলাম, এবং জলের ঠান্ডা করছি মানে কি তাপমাত্রা আস্তে আস্তে কমছে। এবার প্রথমে তাপমাত্রা কমছে কিন্তু ওটা তরলই রয়েছে, কিন্তু যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে অর্থাৎ টিতে পৌঁছলো, তখন আরো ঠান্ডা করা সত্ত্বেও কিন্তু জলের তাপমাত্রার আর কোনো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু জল জমে বরফ হতে শুরু করবে। এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত জল জমে বরফে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করা সত্ত্বেও কিন্তু তাপমাত্রা স্থির থাকবে, ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। পরে আবার বরফের তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পাবে আমরা যদি দেখি, তাই তো। এবং যে প্রমাণ বায়ুমণ্ডল হিসেবে যে নির্দিষ্ট উষ্ণতা এটা হচ্ছে সেটাকে আমরা বলছি কি হিমাঙ্ক। এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত তরলটা কঠিনে পরিণত হচ্ছে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকছে, আর এই যে পরিবর্তন সেটাকে আমরা কি বলছি কঠিনীভবন। এই যে এখানে লাস্ট লাইন, এখানেও কিন্তু তাই, ওই নির্দিষ্ট সেই উষ্ণতাকে ওই নির্দিষ্ট চাপে তরলের হিমাঙ্ক বলে, আর যতক্ষণ পর্যন্ত সমস্ত তরল জলে জমে ততক্ষণ ওই তাপমাত্রা স্থির থাকে। গলনাঙ্ক হিমাঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যে কিছু পদার্থ আছে যাদের গলনাঙ্ক আর হিমাঙ্ক সেম থাকে, মান সমান। আবার কিছু পদার্থ আছে যেমন চর্বি, মোম, কাঁচ, মাখন, এগুলো যে সমস্ত পদার্থ গলবার ঠিক পূর্বে এক প্রকার থকথকে অবস্থায় পরিণত হয়, হ্যাঁ, তারপর ওটা গলে তরলে পরিণত হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই, বা ইহাদের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমানও নয়। যেমন যদি মাখনই বলি, মাখনটা 28 এবং 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে গলে, এবং জমে কি 23 আর 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু ওটা জমে। সো এটা কিন্তু ডিফার করে, ওকে। এবং পারিপার্শ্বিক চাপের উপরও কিন্তু ওটা নির্ভর করে। এবার চলে আসছি গলনে ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। সাধারণত কি হয়, কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন বাড়ে, আর উল্টোটা তরল থেকে কঠিন হলে আয়তনে
কমে, যেমন মোম, প্যারাফিন মোম। কিন্তু আমরা জানি সব কিছুরই ব্যতিক্রম রয়েছে, এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে জল, ঢালাই লোহা, পিতল এগুলোর ক্ষেত্রে কি হয়, ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ তরলে পরিণত হলে আয়তন কমে এবং কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে। এবং এই যে আয়তনের পরিবর্তন হচ্ছে তার কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে, সেগুলো আমরা এবার বলছি। প্রথমে আমি বলবো সুবিধা। সুবিধা কি, জল তরল থেকে কঠিন হলে কি হচ্ছে, আয়তনে বাড়ছে, অর্থাৎ ঘনত্বে কমছে। ঘনত্ব কমছে মানে কি, জিনিসটা হালকা হচ্ছে, অর্থাৎ শীতপ্রধান দেশে যখন এই জিনিসটাই ঘটে তখন কি হয়, বরফের ঘনত্ব যেহেতু জলের তুলনায় কম, জলের উপর বরফ ভাসতে পারে, অর্থাৎ বরফের তলায় জল থাকে এবং ওই জলের মধ্যে জলজ জীবজগৎ বেঁচে থাকতে পারে, এটা তাদের জন্য একটা সুবিধা। নেক্সট সুবিধা আরেকটা, পিতলও তো তাই পেলাম আমরা, যে তরল থেকে যখন কঠিন হচ্ছে ওটা কি হচ্ছে, আয়তনটা বাড়ছে, অর্থাৎ যখন ছাঁচ ঢালাইয়ের কাজ হয় তখন কি হয়, ওই ঢালাই করবার সময় ছাঁচকে পুরোপুরি ভর্তি করে ছাঁচের ভিতর ওই গলিত ধাতুটাকে ঢেলে দেওয়া হয়। তারপর যখন ওটা ঠান্ডা হয় আস্তে আস্তে কি হয়, আয়তনে বাড়ে, এবং আয়তনে বাড়ছে মানে কি, ওটা ছাঁচের একদম খাঁচে ঢুকে যাচ্ছে, ঢুকে গেলে ছাঁচটাকে পরিপূর্ণভাবে এঁটে ধরে, ফলে ঢালাইয়ের ধারগুলো খুব সূক্ষ্ম হয় এবং অবিকল ছাঁচের আকার ধারণ করে। তাহলে এটাও একটা সুবিধার মধ্যেই পড়ে। এরপর চলে যাচ্ছি অসুবিধা। শীতের দেশে জলের পাইপে জল জমে বরফ হলে উহার দরুন আয়তন বৃদ্ধির জন্য যে প্রচন্ড বলের উদ্ভব, অর্থাৎ পাইপের ব্যাসার্ধই রয়েছে, জল যখন বরফেও তেমন থাকছে, অর্থাৎ জল তো ফ্লো করছে পাইপের মধ্যে দিয়ে, কিন্তু জলটা যখন বরফ হচ্ছে কি হচ্ছে, আয়তনে বাড়ছে, কিন্তু পাইপের ব্যাসার্ধটা তো আর বাড়বে না, তো সেক্ষেত্রে ও আরো জায়গা চাইছে বরফটা, তো পাইপ তো আর বেশি জায়গা দিতে পারছে না, তখন সে ফেটে যাচ্ছে ওই প্রচন্ড বল উদ্ভবের কারণে। ঠিক একইভাবে শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটরে জল জমে উহার নলকে ফাটিয়ে দিতে পারে, ওই জন্য ওখানে গ্লিসারিন ব্যবহার করা হয়। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো এটা হচ্ছে অসুবিধা। আর কি, প্রচন্ড শীতে পাহাড়ের পাথরের খাঁজে বৃষ্টির জল জমে গেলেও কিন্তু প্রচন্ড চাপ সৃষ্টির কারণে পাথর ভেঙে যেতে পারে, ওই জন্য অনেক সময় ধস নেমে আসে, পাথর ভেঙে পড়ে। ওকে, তাহলে এই করলাম আমরা নিউমেরিক্যালসও শিখলাম। এবার আমি আজকের জন্য কিছু হোমওয়ার্ক। প্রথমেই দিয়েছি তাপমাত্রা কি, 1 ক্যালোরি তাপের সংজ্ঞা, আপেক্ষিক তাপ কি, বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট, গলন ও কঠিনীভবন কি, গলনাঙ্ক ও হিমাঙ্ক কি, বারবার বলছি, এই যে গলনাঙ্ক ও হিমাঙ্ক, এখানে কিন্তু উষ্ণতা, চাপ, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একদম ঠিক জায়গায় প্লেস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের সংজ্ঞাটাই ভুল হয়ে যাবে। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তার সুবিধা অসুবিধা সেটাও বলেছি। পিতল তরল থেকে কঠিনে হলে যে ছাঁচ ঢালাইয়েরটা বললাম, সেটা তার একটা সুবিধা। তারপর লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়েছি, একটা অঙ্ক দিয়েছি, যেটা m × s × t2 - t1, যেটা ফর্মুলাটা পড়লাম, ফর্মুলা জানলাম, সেই ফর্মুলার উপর বেস করে দেখা যাক এখানে 300 গ্রাম ভরের একটা অ্যালুমিনিয়াম পাত্রের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন। অর্থাৎ এখানে কিন্তু m দেওয়া রয়েছে, পাত্রের উষ্ণতা 40 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, অর্থাৎ t2 - t1, অর্থাৎ t is given, m given, t given, আর কি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ S ও কিন্তু given। ওকে, সো এখানে আমার m দেওয়া রয়েছে, s দেওয়া রয়েছে, t দেওয়া রয়েছে, সো m × s × t করে আমাকে এখানে বার করতে হবে q, এই যে তাপমাত্রা বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন, সেখান থেকে আমাকে qটা বার করতে হবে। আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি, যেটুকু অংশ পড়ালাম, কিন্তু আরো কিছু রয়েছে যেগুলো ভিডিওর মধ্যে থেকে আশা করি তোমরা বুঝতে পারছো, সো পুরোটাই কিন্তু তোমরা প্রিপেয়ার করবে। ওকে, ফর টুডে, থ্যাংক ইউ।